উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে আওয়ামী লীগ নেতাদের অনীহা, নির্দেশ অমান্যে শাস্তি না হওয়াই কারণ। সাত দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত এপ্রিল, তাপমাত্রা উঠল 43 ডিগ্রি, অসহনীয় গরম থাকছে আরও 2 দিন। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের সুরক্ষায় আদালতের নির্দেশ। নয়শো জনকে বেওয়ারিশ হিসেবে দাফন মিল্টন সমাদ্দারের, অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখার অভিযোগ। গ্রিসে ভিসা জটিলতায় 2 বছরে গেছে মাত্র 114 জন, ঢাকায় দূতাবাস না থাকাই সংকটের কারণ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। প্রযুক্তির সক্ষমতা উন্নত দেশগুলোতে সীমিত না রেখে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সৌদিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় আলোচকরা এ তাগিদ দেন। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেখানে 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল, চ্যালেঞ্জ মোকাবেলা করেও প্রবৃদ্ধি অর্জন করেছে 5%। করোনার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, শিক্ষা, স্বাস্থ্য সব খাতে অগ্রগতি হচ্ছিল। অনুমোদনের পরপরই আমরা করোনার টিকা জোগাড় করতে পেরেছি। করোনার আঘাতও সরকার ভালোভাবে সামলে নিয়েছে। সে সময় প্রবৃদ্ধি বেড়েছে 5%। তিনি আরও বলেন, সেই সংকট কাটিয়ে উঠতেই অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে কারণে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। 12 বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে, কিন্তু এর দায় আমাদের নয়। আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন, অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী 5 বছরে এআই এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রিসে কর্মী পাঠাতে দেখা দিয়েছে ভিসা জটিলতা। ফলে বছরে 4000 কর্মী পাঠানোর কথা থাকলেও 2 বছরে গেছে মাত্র 114 জন। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় এ সংকট তৈরি হয়েছে। এ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মী পাঠাতে 2022 সালে গ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। সে অনুযায়ী বছরে 4000 কর্মী নেয়ার কথা। কৃষি শ্রমিক হিসেবে দেয়া হবে 5 বছরের ওয়ার্ক পারমিট। কিন্তু 2022 সালে গ্রিসে গেছেন মাত্র 12 জন, 2023 সালে 77 জন এবং এবছর 25 জন কর্মী। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, গ্রিসে কর্মী পাঠানো নিয়ে সরকারের স্পষ্ট দিক নির্দেশনা নেই। এছাড়া ভিসা জটিলতাও রয়েছে।
প্রতি বছর জব মার্কেটে 25 লক্ষ লোক ঢোকে, সেখান থেকে আমরা 4000 লোক গ্রিসের মতো দেশে পাঠাতে পারবো না, এটা আমার কাছে বোধগম্য নয়। আমাদের ইউরোপের পার্টিকুলার যে কয়েকটা দেশে আমাদের সাথে চুক্তি হয়েছে এবং আমাদের লোক যাচ্ছে, সেসব দেশের একটা কনসুলেট অফিস এখানে বা তাদের কোনো সার্ভিস সেন্টার এখানে খোলা যায় কিনা, না হলে পরে আমরা এই মার্কেটগুলো হারাবো। এ নিয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন, 16 এপ্রিল এথেন্সে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। ঢাকায় গ্রিসের দূতাবাস চালু হলে সংকট কেটে যাবে। তাদের ভিসা ইস্যু বা ভিসা ব্যবস্থাপনায় তাদের সক্ষমতার অভাব। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে ঢাকায় দূতাবাস স্থাপন তাদের অগ্রাধিকার তালিকাভুক্ত একটি প্রকল্প। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, গ্রিসের মতো আরও অনেক দেশে মৌসুমী কর্মী পাঠানোর সুযোগ রয়েছে, সেদিকে সরকারকে নজর দিতে হবে। অভিবাসন খরচটাকে একেবারেই কমাতে হবে এবং আমরা যেটা দাবি করি যে এই অভিবাসন খরচটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 0 অথবা এটা এমপ্লয়ার পেইড মডেল, যে মালিক নিবে সেই মালিক এখানে আসলে তার অভিবাসন খরচটা বহন করা উচিত, যাতে করে শ্রমিক তার কোনো খরচ না হয়, সে যে কাজ করে ইনকাম করে আবার ফেরত আসতে পারে। গ্রিসের কৃষি, পর্যটন, নির্মাণ ও তৈরি পোশাক শিল্প খাতে বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তত 900 জনকে বেওয়ারিশ দাবি করে দাফন করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দার। করেন ফেসবুক লাইভও। দাফনের আগে অঙ্গ প্রত্যঙ্গ কেটে রাখার রয়েছে অভিযোগ, কিন্তু সরকারি সংস্থার অনুমোদন ছাড়া পরিচয়হীন বা বেওয়ারিশ হিসেবে কাউকে দাফন করতে পারে না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। সবার নাকের ডগায় এতদিন কিভাবে অপকর্ম চালানেন মিল্টন, উঠেছে সেই প্রশ্ন। ফেসবুক ভিডিওতে এভাবেই বেওয়ারিশ দাবি করে একের পর এক মরদেহ দাফন করেছেন মিল্টন সমাদ্দার। নিজেই স্বীকার করেছেন অন্তত 900 জনকে দাফনের কথা। বিভিন্ন সময় যাদের রাস্তা থেকে তুলে আনেন নিজের প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। 600-র উপরে লাশ দাফন হয়েছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট থানা বা জনপ্রতিনিধির লিখিত অনুমোদন ছাড়া কোনো মরদেহ বেওয়ারিশ বা পরিচয়হীন হিসেবে দাফন করা যাবে না। এজন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়, বলছে আঞ্জুমান মফিদুল ইসলাম। বেওয়ারিশটা ডিক্লেয়ারই তো করবে সরকার, আমি তো না, আপনি তো না। যারা অ্যাটলিস্ট যে আপনার লোকাল কাউন্সিলর যদি সে সার্টিফাই করে যে হ্যাঁ আমি জানি এটার কেউ নাই, তখন আমরা যাব। ধরেন আপনি একটা উদ্যোগ নিলেন, আমরা আঞ্জুমান গেল নিয়ে আমরা দাফন করলাম, দেখা গেল এটা নিয়ে মামলা হয়ে গেছে, তো প্রথমেই তো আমরা মানে দোষী হয়ে যাব যে ইট ইজ নট ডিক্লেয়ার্ড আপনার বেওয়ারিশ লাশ। পরিচয় ছাড়া মরদেহ দাফনে ছবি বা ভিডিও রাখার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাথে মরদেহের সাথে প্রাপ্ত তথ্য প্রমাণ, ডিএনএ নমুনা, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি সংরক্ষণ সহ আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বলছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট আমরা সংগ্রহ করে আমাদের যে ন্যাশনাল যেটা সার্ভার যেটি রয়েছে এনআইডি, যেখানে আমরা সেখানে ম্যাচ করানোর চেষ্টা করি, পরিচয়টা শনাক্ত করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা আমরা প্রয়োজন সকল ব্যবস্থা আমরা গ্রহণ করি। মিল্টনের বিরুদ্ধে আরও অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে ভুল ও অতিরঞ্জিত তথ্য দিতে বাধ্য করতেন সহকর্মীদের। এছাড়া পুনর্বাসন কেন্দ্রে রোগীদের বিষয়ে তথ্যেও ছিল গরমিল। রিপোর্টে আমি বলছি যে এখানে প্রায় 2 শতাধিক মানুষ আছে, এরকম আছে। তো আসলে যদি ওরকম অত মানুষ হয়তো বা একটু তার থেকে একটু গ্যাপ তো ছিলই। পুনর্বাসন কেন্দ্রের নামে ডলার এনে মিল্টন নিজের ফেসবুক পেজের রিচ বাড়াতে ব্যয় করতেন। কেন্দ্রে নিয়োগ দিয়ে নিজের মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য করতেন অনেক কর্মীকে। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্তে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে র‍্যাব ও ডাকাতের গোলাগুলির মধ্যে পড়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছে। এক এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের ভারুয়াখালীতে এ ঘটনা ঘটে। পরে এনজিও কর্মীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে র‍্যাব এবং এক ডাকাতকে আটক করে। কক্সবাজারের ভারুয়াখালী মোড়াপাড়া এলাকায় ক্ষুদ্র ঋণের টাকা তুলতে যান এনজিও কর্মী মাসুদ চৌধুরী। ফেরার পথে শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ ও মুস্তাক তাকে অপহরণ করে। অপহৃতের পরিবার অভিযোগ করলে মাসুদকে উদ্ধারে অভিযানে যায় র‍্যাব।
এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা, পাল্টা গুলি চালায় র্যাবও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান কৃষক বায়াতুল্লাহ। পরে উদ্ধার করা হয় অপহৃত মাসুদ চৌধুরী। আটক হয় ডাকাত ফরহাদ। এই ডাকাত দলের সদস্যরা, বিশেষ করে শের বাহিনীর যে ফরহাদ, সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্যান্য সদস্য ছিল তারাও র্যাবকে র্যাব লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবের থেকেও কিছু গুলি বর্ষণ করা হয় তাকে করার জন্য। তো উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয়, যারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ত্রাসে রাজত্ব কায়েম করেছে শেরে বাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণ ও খুনের বেশ কয়েকটি মামলা রয়েছে। উনি নিয়মিত অস্ত্রশস্ত্র নিয়ে এই সুসজ্জিত অবস্থায় থাকতো। ওই মুস্তাক ওদেরকে ধরতে, তো ওরা গুলাগুলি করছে। কার গুলিতে আমার ভাই নিহত হয়েছে এইটাই জানি না ভাই। শেরে বাহিনীর মুস্তাক সহ অন্যান্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মধুখালীতে 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় 11 দিনেও গ্রেপ্তার হয়নি ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত বিশ্বাস। এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। হত্যার ঘটনায় 3টি মামলায় মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনা তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়নি জেলা প্রশাসনের কমিটি। মধুখালীর ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামীণ পরিবেশ এখনো থমথমে। র্যাব, বিজিবি প্রত্যাহার হলেও বিভিন্ন মোড়ে আছে অতিরিক্ত পুলিশ। 18 এপ্রিল 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা। মারধরের ঘটনায় আহত আরও 5 শ্রমিক চিকিৎসাধীন। ঘটনার 2 দিন পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন ও সদস্য অজিত বিশ্বাসও শ্রমিকদের মারধর করেন। তবে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনের লোককে বন্ধু ছাড় দেওয়া হয় না, তখন একটা জনগণকে কেমনে ছাড় দেবে? এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে। তাৎক্ষণিক যে পদক্ষেপগুলো গ্রহণ করছে আমরা তাতে প্রশাসনের প্রতি আমরা খুশি। আর জনগণ যে এটা তদন্ত করে অবশ্যই বেরিয়ে আসবে কারা এর সাথে জড়িত। জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রশাসন বলছে শ্রমিক হত্যার ঘটনায় মোট 3টি মামলায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান তপন ও সদস্য অজিতকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়েছে। বেআইনি কর্মকাণ্ড সে প্রতিনিয়ত করে যাচ্ছিল এবং আমাদের যখনই নলেজে আসে আমরা চেষ্টা করছি তাকে সতর্ক করার জন্য এবং এই ধরনের তার বিরুদ্ধে আরো কিছু কার্যক্রম এখনো চলমান আছে এবং আমরা এখন আমাদের পর্যায়ে যেটা আছে আমরা খুব তাড়াতাড়ি আবার পুনরায় তাকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সরকারের আশ্রয়ণ প্রকল্পে বাধা ও ইউএনওকে মারধরের মামলায় 2023 সালে 4 মে ডুমাইন ইউপি চেয়ারম্যান তপনকে বরখাস্ত করে জেলে পাঠানো হয়। পরে হাইকোর্টের আদেশে পদ ফিরে পান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো যাবে না, এজন্য ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে সোমবার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে ওষুধের দাম নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে রুল জারি করা হয়েছে। এছাড়া অনুমোদনহীন বিদেশি ওষুধ আমদানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সব ওষুধের মূল্য সরকারের নির্ধারণ করে দেওয়ার কথা থাকলেও কোনো নিয়ম নীতি মানছে না বেশিরভাগ কোম্পানি। কদিন পরপরই বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় বিভিন্ন ওষুধের দাম। এতে দিশেহারা রোগী ও তাদের স্বজনরা। বিষয়টি হাইকোর্টের নজরে এনে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় ভোক্তাদের সংগঠন ক্যাব। রিটে উল্লেখ করা হয়, গত 15 মাসে 117টি ওষুধের দাম 13 থেকে 75% পর্যন্ত বাড়িয়ে ইচ্ছেমতো মুনাফা করছে অনেক কোম্পানি। মূল্য নির্ধারণের জন্য মোট 10টি কমিটি কাজ করছে। যে কমিটিগুলো কাজ করছে সেখানে ওষুধ মালিক উৎপাদনকারী মালিকদের আসলে প্রতিনিধি আছে, ফলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনো সঠিক পদ্ধতিও আসলে অনুসরণ করা হচ্ছে না। 3.40 একটা মার্ক আপ ফ্যাক্টর উৎপাদনের খরচের সাথে যুক্ত করা হচ্ছে, যেটা আসলে ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বড় রকমের ভূমিকা পালন করছে। শুনানি শেষে ওষুধের দাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোকে অনুমোদনহীন কাঁচামাল ও বিদেশি ওষুধ আমদানি বন্ধের নির্দেশ দেন আদালত। যে র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে আসে সেটা যাতে সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজি হেলথের পারমিশন ছাড়া যাতে এগুলো দেশে না আনে। আরেকটা আদেশ ছিল পাশাপাশি
ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কারা কারা নির্ধারণ করছে এবং অনিয়ম করে এই প্রাইসটা নির্ধারণ করছে সেটার উপরে একটা রিপোর্ট দিতে বলছে 30 দিনের মধ্যে। অতিরিক্ত মুনাফার জন্য নানা কৌশলে ওষুধের বাজার নিয়ন্ত্রণ করা হয় বলে আদালতে তুলে ধরে ক্যাব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর গড়ে ওঠা প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের তালিকা করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠনেরও আদেশ দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ সোমবার এ রায় দেন। ৭৫-এর ১৫ আগস্ট বিপদগামী সেনাদের হামলায় সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেউ যেন এর প্রতিবাদ করতে না পারে সেজন্য নিষিদ্ধ করা হয় মিটিং মিছিল। তবে সেই নির্দেশ অমান্য করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুর ও ময়মনসিংহে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কয়েক হাজার ছাত্র, তরুণ ও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা এখানে যখন আসছি, জিয়াউর রহমান আমাদের উপরে খুলিয়া চালাইয়া আমাদেরকে দমন করার চেষ্টা করছে, কিন্তু আমরা দমন করি না। আমরা প্রায় হুমকি গোলা বারুদ খরচ করা হয়েছে। সেই বিরোচিত ঘটনা ৪৭ বছর পরও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি প্রতিরোধ যোদ্ধারা। স্বীকৃতির দাবিতে ২০২২ সালে রিট করেন 5 প্রতিরোধ যোদ্ধা। সে বছরই জারি করা রুলের চূড়ান্ত শুনানি হয় সোমবার। এতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দেয় আদালত। প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে স্বীকৃতি ও পুনর্বাসনে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুলও দেয় হাইকোর্ট। অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে আদেশ দিয়েছেন যে 4 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব তাকে সভাপতি করে সেই কমিটি 4 আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে। রায় সন্তোষ প্রকাশ করেন রিটকারী প্রতিরোধ যোদ্ধারা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী আমরা। এখন যে আমাদের কোর্টে যে রায় হয়েছে আমরা খুশি এবং এই রায়টা যেন কার্যকারী হয়। আদেশ দ্রুত কার্যকর হলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধকারীরা প্রাপ্য সম্মান পাবেন বলছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নৌকা জাল মেরামত শেষে এখন নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত লক্ষ্মীপুর, ভোলা, চাঁদপুর ও শরীয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞাকালীন চলা অভিযান সফলের দাবি করে এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ, এপ্রিল দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। দীর্ঘদিন অলস সময় কাটানোর পর এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল, নৌকা সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত চাঁদপুরের প্রায় 50,000 জেলে। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত মাছ ধরার আশা তাদের। অভিযান অন্যান্য বছরের থেকে অভিযান এবার খুব কঠোরভাবেই দিছে, যার কারণ আর জাইলারও মোটামুটি মাইনাসে চলছে। যার ইঞ্জিন টিঞ্জিন মেরামত করতে মালামাল দিতে প্রায় 20,000 টাকার মতো গেছে, 20-25,000 টাকা গেছে। জালমাল তৈরি করতে আরো 30,000 গেছে। ওই জন্য ফলে আমরা জাল বাইতে পারি, আশা করা যাইতে আছে যে আমরা কিছু মাছ ধইরা দানা ফানা ক্লিয়ার করতে পারতে পারি। মাছ ধরা বন্ধ ছিল ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তমের 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটারের 2টি অভয়াশ্রমে। আমরা অভিযান পালন করছি, বাড়িতে ছিলাম, এখন অভিযান শেষ। নার কাজ করছি, জালের কাজ করছি, এখন সবকিছু লইয়া গুছিয়ে গেছে, ইনশাল্লাহ নদীতে নামবো। এই অভিযানের কারণে আমরা খুব কষ্টে চলছি, ছেলে সন্তান লইয়া বা সমিতি আছে, দানা ফানা দিতে মানুষের খুব কষ্ট হয়েছে, আমরা নদীতে যাইতে পারি নাই। অভিযান সফলের দাবি করে মৎস্য কর্মকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বাড়বে। উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা এবার করেছি 28,000 মেট্রিক টন। তা আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 25,000 মেট্রিক টনের মতো আমরা মাছ গত বছর আমরা উৎপাদন করতে সক্ষম হই। তুলনায় যে আমাদের যে মাছের যে উৎপাদন ছিল সারা দেশে, এইবারও মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত শরীয়তপুর, বরিশাল ও পটুয়াখালীর জেলেরা। আশা কাঙ্ক্ষিত মাছ ধরে পরিবারের অভাব অনটন দূর করা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগিরে টানা 2 মাস পরে নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এখন জেলেরা মাছ ধরতে প্রস্তুত। তাদের প্রস্তুতি কেমন দেখছেন, আর এবছর কি পরিমাণ ইলিশের উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি নৈরা অভয়াশ্রমের পদ্মার পাড়ে। তো সৈয়দপুরের নৈরা থেকে জাজিরা থেকে গোসাইহাট পর্যন্ত প্রায় 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারেই কিন্তু জেলেরা মাছ ধরেন। তো এই 80 কিলোমিটারের মধ্যে ভেদেরগঞ্জে 15 কিলোমিটার এবং মৎস্য বিভাগ এই অভয়াশ্রমে মার্চ এবং এপ্রিলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ ছিল। এখানে কিন্তু প্রায় 13,000 জেলে রয়েছে, তারা কিন্তু এই 2 মাস মাছ ধরেনি। তো আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা কিন্তু গত রাত 12টা থেকে মাছ ধরা শুরু করেছে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে। তো আমরা জেলেদের সাথে কথা বলছি, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের সরকারিভাবে যে সহযোগিতা করা হয়েছে সেটা পর্যাপ্ত ছিল না। তারা আশাবাদী যে প্রচুর ইলিশ ধরা পড়বে। এই গত রাত 12টা থেকে এখন থেকে ইলিশ মাছ তারা পাবেন। আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে তারা এই অভিযানের সময় কিন্তু অভিযান পরিচালনা করেছেন, যারা অসাধু জেলে রয়েছেন তাদের কিন্তু আইনের আওতায় এনেছেন, পাশাপাশি জরিমানাও করেছেন। এছাড়া আমরা যেটা দেখেছি যে ইলিশ মাছ জব্দ করা হয়েছে, জাল জব্দ করা হয়েছে, ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দেওয়া হয়েছে, পাশাপাশি জালগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। তো জেলা মৎস্য বিভাগ যেটা জানিয়েছেন যে যখন অভিযান ছিল তখন কিন্তু চাল বিতরণ করা হয়েছে জেলেদের মাঝে, পাশাপাশি তাদের গরু ছাগলও দেওয়া হয়েছে। তারা বলছে যে এবছর কিন্তু এই অভিযানের পরে পর্যাপ্ত ইলিশ ধরতে পারবে জেলেরা, এটি জানিয়েছেন জেলা মৎস্য বিভাগ। এটি ছিল শরীয়তপুরের সর্বশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। চুরি ও ছিনতাই কমাতে রাজধানীতে রাত 11টার পর পাড়া মহল্লার চায়ের দোকান বন্ধ রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অবিলম্বে নির্দেশনা কার্যকরে নগরীর 50টি থানায় নির্দেশনা দিয়েছেন তারা। তবে এর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা প্রকাশ পায় বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের প্রথম 3 মাসেই ঢাকা মহানগরীতে চুরি ছিনতাইয়ের মামলা হয়েছে 584টি। গড়ে প্রতি মাসে এ ধরনের মামলার সংখ্যা প্রায় 200। এবার এ ধরনের অপরাধ কমাতে বিশেষ নির্দেশনা ডিএমপির। ঢাকা মহানগরীতে সব পাড়া মহল্লায় রাত 11টার পর চায়ের দোকান খোলা রাখা যাবে না। রোববার রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পুলিশ বলছে অলিগলিতে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা চলে, কোথাও কোথাও সারা রাত থাকে লোকজনের ভিড়। এরই সুযোগ নিচ্ছে অনেক অপরাধী। বিভিন্ন বাসাবাড়িতে চুরিগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্যই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তটাই গতকালকে আমাদের কমিশনার মহোদয় ক্রাইম কনফারেন্সে জানিয়েছে, এবং আমরা প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ যারা ছিলেন এবং ক্রাইম ডিভিশনের যারা ডিসি ছিলেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জননিরাপত্তায় এই নির্দেশনা হলেও সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরির শঙ্কা থাকে। শুধু আমি চুরি বা ছিনতাইয়ের সাথে জড়িত এদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না বা এই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই আমি সকলকে চলাচলের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা কিন্তু নিজেদের ব্যর্থতাকেই প্রকাশ করে। তাদের কার্যক্রমের সাথে জনপ্রতিনিধিদের যে সম্পৃক্ততার প্রশ্ন, এই ব্যবস্থাগুলোকে জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পুলিশের কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ।